ভালোবাসার মানুষটিকে সামনে পেয়েও নিজের মনের কথা গুছিয়ে বলতে না পারা, এই কষ্টটা ঠিক কত যন্ত্রণার তা হয়তো কেবল একজন অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষই অনুভব করতে পারে, তাই না? আজকের গল্পটা ঠিক এমনই এক লাজুক ছেলে সিদ্ধুকে নিয়ে, যে তার স্বপ্নের রাজকন্যা ধরণীকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার সামনে গেলেই সিদ্ধুর সব কথা যেন হারিয়ে যায়। আজ আমরা দেখতে চলেছি 2024 সালের চমৎকার একটা রোমান্টিক ড্রামা সিনেমার গল্প, যার নাম হলো আলানাতি রামচন্দ্রুডু। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমরা পরিচয় হই সিদ্ধু নামের এক ছেলের সাথে। সিদ্ধুর বিষয়ে বলতে গেলে সে অনেকটাই ইন্ট্রোভার্ট প্রকৃতির। সে নিজের মনের কথা সহজে কাউকে বলতে পারে না, মানুষের সামনে নিজেকে মেলে ধরতেও তার বুকটা দূর দূর করে। আর আমরা দেখি সিদ্ধু তার পুরনো টেপ রেকর্ডারে নিজের ক্রাশের জন্য একটা মেসেজ রেকর্ড করছে। তার ভাঙা গলার শব্দগুলো শুনলেই বোঝা যাচ্ছিল যাকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আজ সে তার থেকে চিরতরে দূরে চলে যাচ্ছে। এই মেসেজটা আসলে এক বুক কষ্টের এক বিদায় বার্তা। ঠিক এই মুহূর্তেই আমরা সেই মেয়েটার নাম জানতে পারি, ধরণী। কিন্তু প্রশ্ন হলো, সিদ্ধু আর ধরণীর মধ্যে কি এমন ঘটেছিল যে সিদ্ধু তাকে এভাবে একা ছেড়ে চলে যাচ্ছে? এই গল্পটা কি শুধুই একটা প্রেমের কাহিনী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আবেগঘন রহস্য? তা আমরা সামনেই দেখতে পাবো। সিদ্ধু যখন ধরণীর জন্য সেই আবেগমাখা মেসেজটা রেকর্ড করছিল, তখনই দৃশ্য সোজা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা সিদ্ধুর ছোটবেলার দিনগুলো দেখতে পাই। ছোটবেলা থেকেই সিদ্ধু পড়াশোনায় খুবই তুখর ছিল। একবার ক্লাসে ফার্স্ট হওয়ায় স্কুলের অ্যানুয়াল ফাংশনে তাকে স্পিচ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সিদ্ধু অনেক সাহস সঞ্চয় করে কোনো মতে স্টেজের উপর গিয়ে দাঁড়ায়, আর সে যেই না কথা বলতে শুরু করবে, অমনি নিচের সারিতে বসে থাকা সব ছাত্রছাত্রীরা তার জন্য জোরে জোরে হাততালি দিতে শুরু করে। ঠিক তখনই ঘটে বিপত্তি। সামনে এত মানুষ আর তাদের হাততালির আওয়াজ শুনে বেচারা সিদ্ধুর একদম হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরতে থাকে। সে এতটাই ভয় পেয়ে যায় যে একটা শব্দ উচ্চারণ না করে স্টেজ থেকে ভৌ দৌড় দিয়ে পালিয়ে যায়। বাড়ি ফেরার পর সিদ্ধুর মা তাকে অনেক আদর করে বোঝাতে থাকেন। মা খুবই নরম গলায় বলেন, বাবা, এভাবে ভয় পেয়ে পালিয়ে আসতে নেই, তারা তো তোকে উৎসাহ দেওয়ার জন্য হাততালি দিচ্ছিল, তোকে তো শুধু সেখানে গিয়ে মনের কথাগুলো বলতে হতো, তাহলে কেন স্টেজ থেকে নেমে এলি? মা অনেকভাবে সিদ্ধুকে সাহস দেওয়ার চেষ্টা করেন যাতে তার মনের এই জড়তা কেটে যায়, কিন্তু মায়ের এত কথা আর ভালোবাসার পরেও সিদ্ধুর সেই লাজুক স্বভাবটা আর বদলায় না। সে যেন নিজের তৈরি করা এক ছোট্ট গণ্ডির ভেতরেই নিজেকে বন্দি করে রাখে। মায়ের অত বোঝানোর পরেও সিদ্ধু নিজেকে বিন্দুমাত্র বদলাতেই পারল না। সে মনে মনে বলে, আমি যেমন আছি তেমনই ভালো, অকারণে মানুষের ভিড়ে গিয়ে কথা বলা আমার দ্বারা হবে না। সে একা থাকতেই সব থেকে বেশি ভালোবাসে। এমনকি যারা খুবই বেশি কথা বলে বা হৈহুল্লোড় করে, তাদের আশেপাশে বসতেও সিদ্ধুর ভীষণ অস্বস্তি হয়। ঠিক এই সময়ে গল্পের দৃশ্য বদলে যায় এবং আমাদের দেখানো হয় ছোট্ট ধরণীর সাথে। ধরণীকে আমরা দেখি তার বাবার সাথে। ধরণীর বাবা ইন্ডিয়ান আর্মিতে পোস্টেড ছিলেন। ছুটিতে যখনই তিনি বাড়ি আসতেন, ধরণীকে কাছে বসিয়ে শোনাতেন যুদ্ধের ময়দানের রোমাঞ্চকর সব গল্প। ধরণী তার বাবার চোখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো সেই সব শুনতো আর বলতো, বাবা, আমি বড় হয়ে ঠিক তোমার মতো সাহসী হব। এইভাবে একদিকে ছিল সিদ্ধু, যে একদম শান্ত আর লাজুক, আর অন্যদিকে ছিল ধরণী, যে একবার কথা বলা শুরু করলে থামার নামই নিত না। দুজনের স্বভাব ছিল একদম উত্তর মেরু আর দক্ষিণ মেরু। সময় তার আপন গতিতে এগিয়ে যায়। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর আমরা বড় হওয়া সিদ্ধুকে দেখতে পাই। সে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। একদিন আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি নামলো। সিদ্ধু তার বাইক নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ ঝাপসা বৃষ্টির মধ্যে রাস্তার এক পাশে তার নজর যায়। সে দেখতে পায় একটা মেয়েটা আর কেউ না, স্বয়ং ধরণী। ধরণীকে দেখা মাত্রই সিদ্ধুর হৃদস্পন্দন যেন বেড়ে যেতে শুরু করে। সে চট করে বাইকটা থামিয়ে বাস স্ট্যান্ডের ছাউনির নিচে এসে দাঁড়ায়। সিদ্ধু সোজাসুজি ধরণীর দিকে তাকাতেও পারছিল না। তার সেই পুরনো লজ্জা আবার ফিরে আসে। সে আর চোখে আড়াল থেকে ধরণীকে দেখতে থাকে। ওদিকে ধরণী তখন একটা ছোট্ট বাচ্চার সাথে মেতে উঠেছে। সে বৃষ্টির পানিতে কাগজের নৌকা বানিয়ে ভাসাচ্ছে আর খিলখিল করে হাসছে। সিদ্ধু অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, এই মেয়েটা তো অবিকল সেই ছোট্টবেলার মতো চঞ্চল আর প্রাণবন্ত রয়ে গেছে। আসলে সিদ্ধু আর ধরণী ছোট থেকে একই ক্লাসে পড়ে এসেছে, কিন্তু কখনো ধরণী সিদ্ধুকে খেয়াল করেনি, কারণ সে কিছুটা ইন্ট্রোভার্ট, যেমনটা বলেছিলাম। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে ধরণী সেখান থেকে হাঁটতে শুরু করে। সিদ্ধু আর দেরি করে না, নিজের বাইক স্টার্ট দেয়। সে ধরণীর পেছনে পেছনে চুপি চুপি যেতে থাকে এবং এক সময় ধরণীর হোস্টেলের সামনে পৌঁছে যায়। সিদ্ধু বাইক থেকে না নেমে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকে। সে দেখে ধরণী তার বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে আর হাসছে। সিদ্ধু মুগ্ধ হয়ে সেটা দেখছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সিদ্ধুর এক বন্ধু উদয় হয়। বন্ধুকে দেখা মাত্রই সিদ্ধু ঘাবড়ে গিয়ে পাশের একটা চায়ের দোকানে ঢুকে চা খাওয়ার নাটক করতে শুরু করে। সে মনে মনে বলে, ধুর, বন্ধুটা যদি একটু সন্দেহ করে বসে তাহলে তো মহাবিপদ। এরপর সে বন্ধুর সাথে বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দেয়। এখন আপনাদের তো মনে হতেই পারে যে সিদ্ধু তো দেখতে বেশ শান্ত আর ভদ্র ছেলে, তবে সে একটা মেয়ের পিছু নিচ্ছে কেন? সে কি তবে কোনো খারাপ মতলব নিয়ে এটা করছে? একদমই না। আসলে এর পেছনে বড় একটা রহস্য আছে, যা সামনের দৃশ্যগুলোতে একদম পরিষ্কার হয়ে যাবে। পরদিন কলেজে সিদ্ধু তার ক্লাসে চুপচাপ বসেছিল। কিছু
কিছুক্ষণ পর আমরা দেখি ধরণীও সেই একই ক্লাসরুমে ঢুকছে। এটা দেখে সিদ্ধুর চোখ ছানা বড়া হয়ে যায়। সে বুঝতে পারে ধরণীও আসলে তার একই কলেজের এবং একই ক্লাসের ছাত্রী। ওদিকে ধরণী নিজের মেজাজে সবার সাথে কথা বলতে বলতে সিদ্ধুর ঠিক পেছনের বেঞ্চে গিয়েই বসে। সিদ্ধুর তখন অবস্থা এমন যে সে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। অথচ এই দীর্ঘ 2 বছর ধরে সিদ্ধু আড়াল থেকে কিন্তু ধরণীকে দেখেই গেছে। তো বুঝেছেন, সেটা প্রথমবার ছিল না যেদিন সিদ্ধু তাকে দেখেছিল। মূলত তারও 2 বছর আগে থেকেই এই বিষয়টা চলে আসছে। এক মুহূর্তের জন্য তার সামনে গিয়ে সে বলার সাহস জোগাতে পারেনি কখনো। সিদ্ধুর বন্ধু অভি প্রতিদিন তাকে ধাক্কায় মোটিভেট করার চেষ্টা করে যেন সে ধরণীর সাথে গিয়ে কথা বলে, কিন্তু সিদ্ধুর সেই একই মুখস্থ জবাব, এখনো সঠিক সময় আসেনি অভি, আমাকে আরেকটু সময় দে। অন্যদিকে ধরণী প্রায়শই তার প্রিয় বান্ধবী স্নেহার সাথে পাহাড়ের ওপর সূর্যাস্ত দেখতে যায়, আর সিদ্ধুও ছায়ার মতো নিঃশব্দে তার পিছু পিছু সেখানে যায়। একদিন স্নেহা কৌতূহলী হয়ে ধরণীকে জিজ্ঞাসা করে, আচ্ছা ধরণী, তুই কেন বারবার এই সূর্যাস্ত দেখতে এখানে ছুটে আসিস? এই প্রশ্ন শুনে ধরণীর চোখে জল চলে আসে। সে খুবই আবেগপ্রবণ হয়ে বলতে শুরু করে, জানিস স্নেহা, আমার বাবা যখন ছুটিতে আসতেন তিনি আমাকে মানালিতে সূর্যাস্ত দেখাতে নিয়ে যেতেন, কিন্তু তারপর তিনি একদিন ছুটিতে বাড়িতে এসে আবার ডিউটিতে ফিরে গেলেন আর কোনোদিন ফিরে এলেন না। তিনি দেশের জন্য শহীদ হয়ে গেছেন। এখন আমি যখনই এখানে এসে সূর্যাস্ত দেখি আমার মনে হয় বাবা এখানেই কোথাও আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি অনুভব করতে পারি বাবা ঠিক এখানে আমার জন্য অপেক্ষা করছেন, তাই আমার মন বারবার আমাকে এখানে টেনে আনে। ধরণী যখন কান্না ভেজা গলায় এসব বলছিল তখন সিদ্ধু আর অভি কিছুটা দূরে দাঁড়িয়ে সব শুনছিল। অভি বারবার সিদ্ধুকে জোর দেয়, সিদ্ধু এখনই সময়, যা গিয়ে ওর পাশে দাঁড়া, কিন্তু সিদ্ধু আজও পিছিয়ে আসে। সে কাপা গলায় বলে, অভি ওর বাবার কথা ভেবে কাঁদছে, এখন গিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে? আমার মনে হয় আমার আরেকটু সময় নেওয়া দরকার। অবশেষে অনেক সপ্তাহ কেটে যায়। সিদ্ধু নিজের মনের জড়তা ঝেড়ে ফেলে ঠিক করে যে আজ সে ধরণীকে সব কথা জানিয়ে দেবে। অভি এই কাজে তাকে জান প্রাণ দিয়ে সাহায্য করার দায়িত্ব নেয়। অভি ধরণীর বেস্ট ফ্রেন্ড স্নেহার সাথে হাত মিলিয়ে একটা চমৎকার প্ল্যান করে ফেলে। পরের দিন যখন স্নেহা আর ধরণী একসাথে বসে পড়াশোনা করছিল, স্নেহা হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে নাটক করে বলে ওঠে, আরে ধরণী, তুই একটু নিচে যাবি প্লিজ, আমার একটা জরুরি পার্সেল আসার কথা আছে, আর সেটা সিদ্ধু নিয়ে আসছে, তুই গিয়ে ওর কাছ থেকে ওটা রিসিভ করে নিয়ে আয় না। স্নেহার কথায় কোনো সন্দেহ না করে ধরণী বাধ্য মেয়ের মতো হোস্টেলের নিচে নামতে শুরু করে। ওদিকে নিচে সিদ্ধু তখন ঘেমে নিয়ে একাকার। সে তার সেই পুরনো টেপ রেকর্ডারটা পকেটে নিয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে রিহার্সাল করছে যে ধরণী সামনে এলে সে ঠিক কি বলবে, কিন্তু ধরণীকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই সিদ্ধুর বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে যায়। সিদ্ধু বিড়বিড় করে বলতে থাকে, আমি কি পারবো? আমার উর্দি কি আমাকে সাহস দেবে, নাকি আজও আমি সেই ছোটবেলার মতো স্টেজ থেকে পালিয়ে যাব? ধরণী যখন একদম সিদ্ধুর সামনে গিয়ে দাঁড়ায়, সিদ্ধুর মনে হয় পায়ের নিচের মাটি কাঁপছে। ধরণী হাসি মুখে তার দিকে তাকিয়ে বলে, কই সিদ্ধু, স্নেহার পার্সেলটা দাও। সিদ্ধু কোনো কথা না বলে, এমনকি ধরণীর চোখের দিকেও না তাকিয়ে রোবটের মতো পার্সেলটা তার হাতে ধরিয়ে দেয় এবং এক মুহূর্ত দেরি না করে হন হন করে সেখান থেকে চলে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে অভি এই পুরো দৃশ্যটা দেখছিল। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ সে বুঝতে পারে তার চমৎকার প্ল্যানটা সিদ্ধু নিজ হাতে মাটি করে দিয়েছে। অভি মনে মনে বলে, এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু অভি হাল ছাড়ার পাত্র নয়। সে আবারও সিদ্ধুকে নতুন করে মোটিভেট করে এবং সরাসরি করিডোরে ধরণীর পিছু পাঠিয়ে দেয়। সিদ্ধু অনেক কষ্টে বুক দুরু অবস্থায় করিডোর দিয়ে ধরণীর পিছু পিছু হাঁটতে শুরু করে, আর সে যেই না সাহস সঞ্চয় করে ধরণীকে ডাক দিতে যাবে, অমনি ধরণীর মনে হয় পেছনে কেউ আছে। সে হঠাৎ পেছনে ফিরে তাকাতেই সিদ্ধুর অবস্থা কাহিল। সে ঘাবড়ে গিয়ে কথা না বলে উল্টো দিকে হাঁটা দেয় এবং নিজের রাস্তা বদলে পালিয়ে আসে। বিকেলে ফ্ল্যাটে ফিরে অভি সিদ্ধুর উপর রীতিমতো ফেটে পড়ে। সে রেগে গিয়ে বলে, হয় তুই ওকে গিয়ে প্রপোজ করবি, না হয় ওর কথা মাথা থেকে একদম বের করে দিবি। তুই প্রতিবার আমার সাজানো প্ল্যানগুলো একদম নষ্ট করে দিচ্ছিস। তাদের ফ্ল্যাটে কাজ করা আরতি দিদিও পাশ থেকে সবকিছু শুনছিলেন। তিনি কাছে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি রে অভি, তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? অভি তখন আরতি দিদির কাছে সিদ্ধুর এই মুখ চোরা প্রেমের গল্প খুলে বলে। আরতি দিদি তখন সিদ্ধুর পাশে এসে বসেন এবং শান্ত গলায় বলেন, শোন সিদ্ধু, যদি তোর ভালোবাসা সত্যি হয় তবে তোরা একদিন ঠিকই এক হতে পারবি। যেদিন ধরণী তোর চোখের দিকে তাকাবে আর সেখানে নিজের জন্য অকৃত্রিম ভালোবাসা দেখতে পাবে, সেদিন তোর মুখে আর কিছু বলতে হবে না। আরতি দিদির এই কথায় সিদ্ধু কিছুটা ভরসা পেলেও অভি পাশ থেকে ফোরন কাটে, আরে দিদি, তার জন্য তো আগে ওকে ধরণীর সামনে গিয়ে দাঁড়াতে হবে, সামনে না গেলে ধরণী ওর চোখের ভাষা পড়বে কি করে? এভাবেই দিনের পর দিন সিদ্ধুর চেষ্টা ব্যর্থ হতে থাকে। অবশেষে কয়েক সপ্তাহ পর চলে আসে রঙের উৎসব হোলি। হোলির দিনে ধরণী আর তার এক বান্ধবীও রাস্তায় রং খেলতে খেলতে মেতে উঠেছে। ধরণী আজ ভীষণ খুশি, তার সারা মুখে রং মাখা। সিদ্ধু কিছুটা দূরে দাঁড়িয়ে রং হাতে দোটানায় ভুগছে।
হোলি উৎসবের আনন্দটা সেদিন একটু বেশি জমে উঠেছিল। ধরনী আর তার বান্ধবী রাস্তার ধারের লোকজনকে লক্ষ্য করে পিচকারি মারছিল আর হাসাহাসি করছিল, কিন্তু মজার ছলে তারা হঠাৎ এক পুলিশ অফিসারের গায়ে রঙের পানি ছুড়ে দেয়, যিনি তখন নিজের ডিউটিতে যাচ্ছিলেন। মেজাজ হারিয়ে সেই ইন্সপেক্টর ধরনী আর তার বান্ধবীকে সোজা থানায় নিয়ে যায়। থানায় গিয়ে দুই বন্ধু ইন্সপেক্টরের হাতে পায়ে ধরে অনেক ক্ষমা চায়, কিন্তু সেই রাগী পুলিশ অফিসার কোনো কথাই কানে নিচ্ছিল না। ঠিক সেই সংকটের মুহূর্তে সেখানে দেবদূতের মতো হাজির হয় স্নেহা। সে এসেই ইন্সপেক্টরের সামনে এক করুণ নাটক শুরু করে দেয়। স্নেহা খুব করুণ সুরে বলে, স্যার আমি ধরনীর হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে আপনি জানেন না, ধরনী এক মরণবেধি সাইনাসে আক্রান্ত। সে আর মাত্র কয়েক মাসের মেহমান। ডাক্তার বলেছে ওর হাতে সময় খুব কম, তাই যা যা করতে ভালোবাসা আমরা ওকে বাধা দেই না। ওর শেষ ইচ্ছা ছিল এবার মন ভরে হোলি খেলা, আর সে আনন্দ করতে গিয়ে ভুল করে আপনার গায়ে রং বিয়ে ফেলেছে। স্যার এই মুমূর্ষু মেয়ের শেষ ইচ্ছা ভেবে ওকে ক্ষমা করে দিন। স্নেহার এই আবেগঘন কথা আর সাথে ইন্সপেক্টরের একগাদা মিথ্যা প্রশংসা শুনে সেই পুলিশ অফিসার গোলে জল হয়ে যায় এবং ধরণীকে ছেড়ে দেয়। থানার বাইরে এসে ধরণী হেসে কুপটিপাটি হয়ে বলে, সাব্বাস স্নেহা, তুই তো ফাটিয়ে দিয়েছিস, এত বুদ্ধি কোথায় পাস তুই? স্নেহা তখন মুচকি হেসে আসল রহস্য ফাঁস করে বলে, আরে ধরণী এই বুদ্ধি আমার না, এই বুদ্ধি সিদ্ধুর। ও আমার বন্ধু অভির ফ্রেন্ড, ওই দেখ ওখানেই দাঁড়িয়ে আছে। ধরণী অবাক হয়ে তাকিয়ে দেখে সিদ্ধু দূরে দাঁড়িয়ে মিটমিটি হাসছে। সিদ্ধুর এই বুদ্ধিতে মুগ্ধ হয়ে ধরণী প্রথমবারের মতো তার সামনে গিয়ে দাঁড়ায়। সে সিদ্ধুকে প্রাণ খুলে ধন্যবাদ জানায় এবং তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করে। এভাবেই দীর্ঘ প্রতীক্ষার পর সিদ্ধু আর ধরণীর মধ্যে সরাসরি কথা বলার সুযোগটা তৈরি হয়। এরপর থেকে তাদের মাঝে মধ্যেই দেখা হতে শুরু করে। আর এরপর একদিন অভির পরিকল্পনায় স্নেহা আর ধরণীকে তাদের ফ্ল্যাটে দাওয়াত করা হয়। সেই আড্ডার বাহানায় সিদ্ধু আর ধরণী একে অপরের আরও কাছাকাছি আসার সুযোগ পায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। সিদ্ধু এখন ধরণীর খুব ভালো বন্ধু। সে ধরণীর সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সিনেমা দেখে, কিন্তু তবুও সেই আসল কথাটা সে কখনো মুখ ফুটে বলতে পারে না। সিদ্ধুর এই আমতা আমতা করা দেখে অভি তাকে আবারও মোটিভেট করতে শুরু করে। অভি তাকে একান্ত বুঝিয়ে বলে, শোন সিদ্ধু, এটাই সুযোগ। ও এখন তোকে চেনে, বিশ্বাস করে, তোর প্রতি ওর একটা ভালো লাগাও তৈরি হয়েছে। এখন যদি তুই ওকে প্রপোজ করিস, ও না করবে না। সিদ্ধুকে সাহস দিয়ে অভি এক অভিনব আইডিয়া দেয়। সে বলে, সামনে কলেজের ফটোগ্রাফি কন্টেস্ট হতে যাচ্ছে, তুই তো ছবি তুলতে ভালোবাসিস। ওই দিন সবার সামনে একটা সারপ্রাইজ প্ল্যান কর আর ধরণীকে তোর মনের কথা জানিয়ে দে। সে বলে, শোন সিদ্ধু, এবার আর বাহানা চলবে না। কলেজের ফটোগ্রাফি কন্টেস্টের দিনই সবার সামনে তুই তার মনের কথা বলবি। সিদ্ধু এবার মনে মনে শক্ত হয়। সে ঠিক করে যে জীবনের এই শ্রেষ্ঠ সুযোগটা সে হাতছাড়া করবে না। সিদ্ধু জানতো যে ধরণীর বাবা তাকে ছোটবেলায় প্রায়শই একটা পায়রার গল্প শোনাতেন, তাই সিদ্ধু প্ল্যান করে যে সে ওই প্রতিযোগিতায় একটা পায়রার ছবি প্রদর্শনী করবে এবং সেই ছবির মাধ্যমেই ধরণীকে প্রপোজ করবে। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটা চলে আসে। জীবনের প্রথমবার সিদ্ধু স্টেজে দাঁড়িয়ে স্পিচ দেওয়ার প্রস্তুতি নেয়। এক বুক আত্মবিশ্বাস নিয়ে সে যখন স্টেজের দিকে এগোচ্ছিল, তখন তার মনে একটাই চিন্তা, আজ সে ধরণীকে নিজের করে নেবেই। সিদ্ধু স্টেজে উঠে কথা বলা শুরু করেও দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নজর যায় ধরণীর দিকে। সে দেখে বিক্রম নামের এক ছেলে হঠাৎ ধরণীর পাশে এসে দাঁড়ালো আর তাকে ইশারা করে সেখান থেকে নিয়ে যেতে চাইল। অবাক করা বিষয় হলো, ধরণীও যেন সিদ্ধুর সেই স্পিচ আর ছবিকে সম্পূর্ণ ইগনোর করে হাসি মুখে বিক্রমের সাথে চলে গেল। ধরণীর এই অবহেলা দেখে সিদ্ধুর বুকের ভেতরটা এক মুহূর্তে চুরমার হয়ে যায়। ছোটবেলায় সেই ভয়ঙ্কর স্মৃতি তার মনে আবার ফিরে আসে। সিদ্ধু আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সেই স্পিচ মাঝপথে রেখেই স্টেজ থেকে নেমে চলে যায়। তফাৎ শুধু এতটুকুই ছিল যে ছোটবেলায় সে যখন স্টেজ থেকে নেমেছিল তখন তার কপালে ছিল ভয়ের ঘাম, আর আজ যখন সে নামছে তখন তার চোখ দিয়ে ঝরছে একরাশ অপমানের অশ্রু। সিদ্ধু একা নির্জনে বসে বারবার নিজেকে প্রশ্ন করতে থাকে, এই বিক্রম মাঝখানে কোথা থেকে চলে এলো, আর ধরণী ওকে এত গুরুত্ব কেন দিচ্ছে যে আমার জন্য অপেক্ষাটুকুও করলো না। ঠিক এখান থেকেই গল্পের দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখান থেকে আমরা কয়েক মাস আগের এক ঘটনা জানতে পারি। কলেজে তখন ম্যানেজমেন্টের দুর্নীতি বিরুদ্ধে ধরণী একাই প্রতিবাদ করছিল। সেই সময় হঠাৎ বিক্রমের এন্ট্রি হয়। বিক্রম খুবই তেজস্বী আর আত্মবিশ্বাসের সাথে এই প্রতিবাদে অংশ নেয়। ধরণী বিক্রমের কথা বলার ধরন আর তার ব্যক্তিত্ব দেখে খুবই ইমপ্রেসড হয়ে যায়। সে বিক্রমকে অনুরোধ করে বলে, তুমি যদি আমাদের এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দাও তবে সবাই খুবই মোটিভেটেড হবে। যদিও ধরণী পরে জানতে পারে যে বিক্রম সেই কলেজের স্টুডেন্ট নয়, তবুও সে বিভিন্ন সামাজিক কাজে এভাবেই ঝাঁপিয়ে পড়ে। বিক্রমের এই পরোপকারী স্বভাব ধরণীর মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। এমনকি একদিন ধরণী যখন বন্ধুদের সাথে মাঠে খেলছিল, তখন দুই বখাটে ছেলে আড়াল থেকে তাদের ভিডিও করছিল। বিক্রম সেটা খেয়াল করে আর মুহূর্তের মধ্যে চিতার মতো ঝাঁপিয়ে পড়ে সেই ছেলেদের ওপর। সবার সামনে সে তাদের আচ্ছা করে ধুলাই দেয়। বিক্রমের এই সাহসী রূপ দেখে ধরণীর মনে হয় এই তো সেই মানুষ যার গল্পের কথা বাবা তাকে শোনাতেন। ধরণীর চোখে তখন বিক্রম একজন সত্যিকারের হিরো, অথচ বেচারা সিদ্ধু আড়ালে থেকেও ভালোবেসেও আজ যেন সবার ভিড়ে একা হয়ে গেল। সেই বখাটে ছেলেদের টেনে হিচড়ে সবার সামনে নিয়ে আসে বিক্রম। সে ধরণীর সামনে তাদের দাঁড় করায়, খুব কড়া গলায় বলে, এক্ষুনি ধরণী আর বাকি মেয়েদের কাছে হাত
জোর করে ক্ষমা চা। বিক্রমের রুদ্রমূর্তি দেখে তারা ভয় কুঁকড়ে গিয়ে ক্ষমা চায় আর ওখান থেকে লেজ গুটিয়ে পালায়। ঠিক সেই দিন থেকে ধরনী আর বিক্রমের নিয়মিত মেলামেশা শুরু হয়, দেখা সাক্ষাৎ শুরু হয়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সিদ্ধু আড়াল থেকে নজর রাখলেও এই বিক্রমের বিষয়টা সে ঘুণাক্ষরেও টের পায়নি। গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকবার বাইরে ঘুরতে যায় এবং একদিন বিক্রম সরাসরি ধরণীকে প্রপোজ করে বসে। ধরণীও এক মুহূর্ত দেরি না করে তাকে হ্যাঁ বলে দিয়েছিল। আসলে বিক্রমের সেই পরোপকারী চরিত্র আর সাহসিকতা ধরণীকে এতটাই মুগ্ধ করেছিল যে সে মনে মনে ভেবেই নিয়েছিল এই তো সেই মানুষ যে নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। দৃশ্যটা আবার বর্তমানে ফিরে আসে। সিদ্ধু কলেজ থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। তার সেই বিধ্বস্ত চেহারা দেখে আরতি দিদি দৌড়ে আসেন। তিনি খুব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে রে সিদ্ধু, ও কি তোকে মানা করে দিয়েছে? সিদ্ধু ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, না আরতি দিদি, ও তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। আমি ভেবেছিলাম বিক্রম হয়তো ওর সাধারণ কোনো বন্ধু, কিন্তু আজ স্পষ্ট হয়ে গেছে বিক্রমকে ও পছন্দ করে। আমার সব শেষ হয়ে গেছে দিদি, এখন সব ভুলে যাওয়া ছাড়া আমার কোনো পথ নেই। সিদ্ধুর এই আহাম্মকি দেখে অভি আর মেজাজ ঠিক রাখতে পারে না। সে চিৎকার করে সিদ্ধুকে বলতে থাকে, আমি তোকে কত বছর ধরে বলছি যে মুখ খোল, ওকে গিয়ে মনের কথা বল, কিন্তু না, তোর তো সময় ছিল অনেক, তাই না? তুই তো আরও সময় চেয়েছিলি, এখন নে, তোর কাছে দুনিয়ার সব সময় আছে, এখন আর কিচ্ছু করার নেই। সারা জীবন এই আফসোস নিয়ে তোকে ধুকে ধুকে মরতে হবে। ঠিক সেই মুহূর্তেই সিদ্ধুর ফোনে স্নেহার কল আসে। স্নেহা খুবই উত্তেজিত হয়ে বলে, সিদ্ধু, কাল ধরনী বিক্রমের সাথে মোনালি চলে যাচ্ছে, কিন্তু তার আগে আজ রাতে আমরা সবাই মিলে ক্লাবে যাচ্ছি, তুই প্লিজ একবার ক্লাবে আয়। সিদ্ধু খুবই নিস্পৃহভাবে উত্তর দেয়, আমি ক্লাবে গিয়ে কি করবো স্নেহা? ধরনী তো বিক্রমের সাথে ওখানেই থাকবে, ও তো নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে, এখন আমার মাঝখানে যাওয়ার কোনো মানেই হয় না। স্নেহা তখন তাকে ধমক দিয়ে বলে, যদি বিক্রম ওখানে থাকতোই তবে আমি তোকে ফোন করতাম না। সিদ্ধু, ওখানে বিক্রম নেই, আমরা শুধু আমাদের ফ্রেন্ড সার্কেল ধরণীকে নিয়ে যাচ্ছি। আমি চাই তুই শেষবারের মতো ওর মুখোমুখি হস, যাতে পরে নিজের কোনো আফসোস না থাকে। যা বলার ওকে বলে দিবি, তারপর যা হবার হবে, কিন্তু আফসোস নিয়ে বাঁচিস না। স্নেহার এই কথা শোনার পর অভি আর এক সেকেন্ড দেরি করে না, সে সিদ্ধুর কলার ধরে টেনে তোলে আর সোজা ক্লাবে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করে। ওদিকে ধরণী যখন তার বন্ধুদের নিয়ে ক্লাবে ঢোকে, তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে দেখে বিক্রম আগে থেকেই সেখানে অন্য একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। মেয়েটা হাসতে হাসতে বিক্রমকে জিজ্ঞাসা করছে, কি হলো? সেই ধরণী নামের মেয়েটার কি খবর, যাকে তুমি ফাঁদে ফেলতে চেয়েছিলে? বিক্রম তখন এক পৈশাচিক হাসি দিয়ে বলতে শুরু করে, আরে ও তো প্রায় ফেসেই গেছে, কালি ওকে নিয়ে মোনালি যাচ্ছি, সেখানে ওর কিছু প্রাইভেট ভিডিও বানিয়ে নেব, তারপর আমাদের পুরো খেলা শুরু। ব্ল্যাকমেল করে ওর থেকে মোটা টাকা হাতিয়ে নেব, আমি আমার নতুন শিকারের দিকে এগিয়ে যাব। ভাগ্যের কি নির্মম পরিহাস, বিক্রমের এই জঘন্য পরিকল্পনার প্রতিটা শব্দ ধরণী নিজের কানে শুনে ফেলে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক তখনই বিক্রমের নজর পড়ে ধরণীর দিকে। ধরণীকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রমের মুখ এক নিমিষে ফ্যাকাশে হয়ে যায়। ধরণী ধীর পায়ে বিক্রমের সামনে এগিয়ে যায় এবং তার সর্বশক্তি দিয়ে বিক্রমের গালে এক জোরালো থাপ্পড় বসিয়ে দেয়। রাগে কাঁপতে কাঁপতে সে বিক্রমকে বলে, তোর গায়ের এই শার্টটা এখনই খুলে আমাকে দে। আসলে এই শার্টটা ধরণী বিক্রমকে গিফট করেছিল, যা ছিল তার শহীদ বাবার স্মৃতি। বিক্রম ভয়ে শার্টটা খুলে দিয়ে সেখান থেকে প্রায় পালিয়ে বাঁচে, কিন্তু এই ঘটনার পর ধরণী মানসিকভাবে একদমই ভেঙে পড়ে। তার মনে হতে থাকে এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, এখানে মানুষের আবেগের কোনো মূল্য নেই, সবাই শুধু নিজের ফায়দা চেনে। স্নেহা ধরণীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ধরণী তখন তার বাবাকে ভীষণভাবে মিস করছিল। সে হুট করেই সিদ্ধান্ত নেয় যে সে আজই মানালি চলে যাবে, নিজের হোম টাউনে। ওদিকে সিদ্ধু যখন ক্লাবে পৌঁছায়, সে জানতে পারে বিক্রমের আসল রূপ আর ধরণীর সাথে ঘটে যাওয়া এই চরম প্রতারণার কথা। সে আরও শোনে যে ধরণী একাই নাকি মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিদ্ধু আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের বাইক নিয়ে সোজা মানালির দিকে ছুটতে শুরু করে। মানালিতে পৌঁছে সিদ্ধু সরাসরি সেই পাহাড়ের চূড়ায় যায় যেখানে ধরণীর বাবা তাকে ছোটবেলায় নিয়ে আসতেন। সিদ্ধুর ধারণাই ঠিক ছিল, ধরণী সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে ধরণী অঝরে কাঁদছিল। তার মনে হচ্ছিল বেঁচে থাকার আর কোনো মানে নেই। বিশ্বাসঘাতকতার জ্বালা সহ্য করতে না পেরে সে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধু দূর থেকে এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে আর পাগলের মতো ধরণীর দিকে দৌড়াতে থাকে, কিন্তু সে পৌঁছানোর আগেই ধরণী অতল খাদে ঝাঁপ দেয়। সিদ্ধুর চোখের সামনের যেন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। সে কোনো কিছু না ভেবেই পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে। সে মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিল যে, হে খোদা, আমাকে একবার সুযোগ দাও, আমি ওকে এভাবে মরতে দিতে পারি না। পাহাড়ের নিচে নেমে সিদ্ধু যখন ধরণীকে খুঁজে পায়, তখন তার বুকটা কান্নায় ভরে যায়। সে দেখে ধরণী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সিদ্ধু তাকে কোলে করে নিয়ে সোজা হাসপাতালে ছুটে যায়। ডাক্তাররা তাকে পরীক্ষা করার পর সিদ্ধুকে আশ্বস্ত করে বলে, দেখুন, ওর শরীরের ওপরে চোট খুব একটা মারাত্মক নয়, ভাগ্য ভালো যে ও বরফের স্তূপের উপর পড়েছিল, তাই হাড়গোড় সব ঠিক আছে, কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ওর ইন্টারনাল ব্লিডিং হয়েছে, আর সেখান থেকে একটা বিরল সমস্যা তৈরি হয়েছে। সিদ্ধু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা, ও কি ঠিক হয়ে যাবে না? ডাক্তার খুবই শান্ত গলায় বলেন, ওর অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া হয়েছে। এই অবস্থায় মানুষ কয়েক ঘন্টা বা পুরো একদিনের স্মৃতি হারিয়ে ফেলে। ভয় পাবেন না, ওর এই স্মৃতি মাত্র 24 ঘন্টার
জন্য। আগামী 24 ঘন্টা পরও আবার স্বাভাবিকভাবে মনে করতে পারবে, কিন্তু এই মাঝখানে 24 ঘন্টায় যা যা ঘটবে সেটা ওর মস্তিষ্ক থেকে চিরতরে মুছে যাবে। ও কিছুই মনে রাখতে পারবে না যে এই সময়টা ওর সাথে কি হয়েছে। ডাক্তারের কথা শুনে সিদ্ধু যেমন চিন্তায় পড়ে, তেমনি তার মাথায় এক অভিনব বুদ্ধি খেলে যায়। সে ভাবে ধরনী তো এখন সবকিছু ভুলে গেছে, ও জানে না বিক্রম ওকে কতটা কষ্ট দিয়েছে, ও তো জানেই না যে ও পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল। ধরনীর যখন জ্ঞান ফেরে, সে ফ্যাল করে সিদ্ধুর দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে, কে আমি, তুমিই বা কে, আমরা এখানে কি করছি? সিদ্ধু এবার এক মুহূর্ত দেরি না করে ধরনীর হাতটা শক্ত করে ধরে বলে, ধরনী আমি তোমার বয়ফ্রেন্ড, আমরা দুজনে মোনালিতে ঘুরতে এসেছিলাম, সেখানে তুমি পা পিছলে পড়ে গিয়েছিলে আর তোমার মাথায় চোট লেগেছে। সিদ্ধু খুবই যত্ন করে তাকে এই সাজানো গল্পটা বলতে শুরু করে। তবে ধরনী মেয়েটা বেশ চালাক, সে সিদ্ধুর এই অতিরিক্ত কেয়ার আর কথা বলার ধরনে কিছুটা সন্দেহ করতে শুরু করে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরনী আর চোখে সিদ্ধুর দিকে তাকিয়ে মনে মনে বলে, এই লোকটা কি সত্যি বলছে নাকি আমার এই অবস্থার সুযোগ নিয়ে কিছু লুকাচ্ছে। সে বারবার সিদ্ধুকে জেরা করতে থাকে, আচ্ছা আমি কি খেতে ভালোবাসি বলতো, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল। সিদ্ধু যেন আগে থেকেই সব প্রশ্নের উত্তর মুখস্থ করে এসেছিল। সে নির্ভুলভাবে ধরনীর পছন্দের সবকিছুর কথা বলতে থাকে। তবুও সিদ্ধুর সেই পুরনো নজর লুকিয়ে রাখার স্বভাবটা ধরনীর মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ধরনী তীক্ষ্ণ গলায় বলে, তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো না কেন? আমার মনে হচ্ছে তুমি কোনো একটা বড় মিথ্যা বলছো। সিদ্ধু তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় পড়ে যায়। সে এক গভীর নিঃশ্বাস নিয়ে ধরনীর একদম কাছে গিয়ে দাঁড়ায়। সে খুবই গভীর আর নিচু স্বরে বলে, তোমাকে আমার কথা বিশ্বাস করানোর জন্য আর কি বলতে পারি? আচ্ছা, তোমার কোমরের ডান দিকে একটা তিল আছে, তাই না? এই কথা শুনে ধরনী এক নিমিষেই পাথর হয়ে যায়। তার সব সন্দেহ যেন হাওয়ায় মিলিয়ে যায়। সে আর একটা শব্দ উচ্চারণ না করে তাদের বুক করা হোটেলের দিকে রওনা দেয়। হোটেল রুমে ঢুকতেই ধরনী ঝটপট দরজা বন্ধ করে দেয়। তার বুকের ভেতর তখন টিপ টিপ করছে যে সে আয়নার সামনে দাঁড়িয়ে চেক করতে যায় সিদ্ধুর বলা কথাটা ঠিক কিনা। সে নিজের চোখে দেখে কোমরের ঠিক সেই জায়গাতেই তিলটা ঝলঝল করছে। ধরনী অবাক হয়ে ভাবে, তার মানে সিদ্ধু সত্যি বলছে, ও নিশ্চয়ই আমার অনেক আপন কেউ, না হলে এই গোপন কথা তো ওর জানার কথা নয়। ধরনী মন থেকে সব দ্বিধা দূর হয়ে যায় আর সে সিদ্ধুকে নিজের জীবনের ধ্রুবতারা বলেই মেনে নেয়। এরপর তারা দুজনে একসঙ্গে পাহাড়ের মনোরম পরিবেশে লাঞ্চ করতে যায়, বরফের ওপর ঘুরে বেড়ায়। সিদ্ধু প্রতিটি মুহূর্তে ঠিক সেই কাজগুলোই করছিল যা ধরনীর বাবা ছোটবেলায় তার সাথে করতেন। কিন্তু এত কিছুর মধ্যেও একটা জিনিস সিদ্ধু কিছুতেই বদলাতে পারছে না, সেই নজর লুকিয়ে কথা বলার অভ্যাসটা। ধরনী যখনই তার চোখের দিকে তাকাচ্ছিল, সিদ্ধু লজ্জায় মাথা নিচু করে শুধু হ্যাঁ বা নাতে জবাব দিচ্ছিল। একসময় ধরনী প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে সিদ্ধুর হাতটা ধরে রুখে দাঁড়িয়ে বলে, শোনো, একদিকে তুমি বলছো তুমি আমার বয়ফ্রেন্ড আর আমাকে অনেক ভালোবাসো, অথচ এখন পর্যন্ত তুমি আমাকে একবার ছুঁয়েও দেখলে না, আমার দিকে ভালো করে তাকাচ্ছ না, এমনকি বারবার চোখ সরিয়ে নিচ্ছ। এখন বলো আমি তোমাকে কেন সন্দেহ করব না? ধরনীর এই প্রশ্নে সিদ্ধু এবার আর মাথা নিচু করে থাকতে পারল না। সে নিজের সবটুকু সাহস এক করে প্রথমবারের মতো সরাসরি ধরনীর চোখের দিকে তাকায়। ধরনী যেই না সিদ্ধুর গভীর মায়াবী চোখের দিকে তাকালো, সে যেন এক নিমিষেই এক মহাসমুদ্রের মতো ভালোবাসা দেখতে পেল। সিদ্ধুর সেই চাহনিতে কোনো ছলনা ছিল না, ছিল এক পবিত্র আর অকৃত্রিম টান। ঠিক সেই মুহূর্তে সিদ্ধুর মনে পড়ে গেল আরতি দিদির সেই কথা, যেদিন ধরনী তোর চোখের দিকে নিজের ভালোবাসা দেখবে সেদিন আর মুখে কিছু বলতে হবে না। ধরনী মন্ত্রমুগ্ধের মতো শুধু সিদ্ধুর দিকে তাকিয়ে থেকে কাপা গলায় জিজ্ঞাসা করে, আচ্ছা সিদ্ধু, তুমি আমাকে ঠিক কতদিন ধরে ভালোবাসো? কারণ তোমার চোখে আমি যে ভালোবাসা দেখলাম সেটা কয়েক মাস বা কয়েক বছরের হতে পারে না, এর শিকড় অনেক গভীরে। তো ঠিক এখান থেকেই শুরু হয় এই সিনেমার সেই অংশ যা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ছোটবেলায় সিদ্ধু যখন ভীষণ লাজুক ছিল এবং একলা থাকতে ভালোবাসতো, তার বাবা তাকে সামাজিক করার জন্য বারবার ঘর বদলাতেন। এমনকি এক নতুন এলাকায় আসার পর সিদ্ধু যখন বালতি নিয়ে পানি ভরতে বাইরে এলো, সে দেখলো নর্দমার পানিতে একটা সুন্দর কাগজের নৌকা ভাসছে। কৌতূহলী হয়ে পেছনে তাকিয়ে এসে দেখলো একটা ছোট্ট মেয়ে আপন মনে নৌকা বানিয়ে পানিতে ভাসাচ্ছে। সেই মেয়েটা আর কেউ নয় বরং আমাদের ধরনী। যেই সিদ্ধু কখনো কারোর সাথে মিশতে চাইতো না, ধরণীকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সে যেন প্রথম দেখাতেই তার জীবনের লক্ষ্য খুঁজে পেল। সিদ্ধু খোঁজ নিয়ে জানতে পারলো ধরণী শহরের অন্য প্রান্তে একটা স্কুলে পড়ে। সিদ্ধু তখন নিজের বাবাকে জেদ করে বলে তাকেও ধরণীর ওই স্কুলে ভর্তি হতে হবে। বাবা ছেলের এই আকস্মিক ইচ্ছায় খুশি হয়ে তাকে সেখানেই ভর্তি করিয়ে দেন। সিদ্ধু বরাবরের মতোই তুখোড় ছাত্র ছিল, তাই রেজাল্ট আউটের দিন তাকে মঞ্চে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু সিদ্ধুর সেই পুরনো ভয়, সে মনে মনে বলে আমি ওই সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। সে স্কুলের এক কোণে একা বসে থাকে। ঠিক তখন অভি এসে তাকে তাড়া দেয়, আরে সিদ্ধু, তুই এখানে বসে আছিস কেন? তোর স্পিচের সময় হয়ে গেছে, টিচাররা সবাই তোর জন্য ওয়েট করছে। সিদ্ধু কাপা গলায় উত্তর দেয়, না রে অভি, এটা সঠিক সময় নয়, আমাকে আরও অপেক্ষা করতে হবে। অভির জোরাজুরি এড়াতে সিদ্ধু স্কুল থেকে পালানোর বুদ্ধি করে এবং পেছনের দেওয়াল টপকাতে গিয়ে সোজা ব্যাকইয়ার্ডে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছানা ভরা। সে দেখে ধরণীয় স্কুল পালিয়ে বাড়ির দিকে রওনা দেওয়ার তালে
হাসপাতালে আছে। ধরনী তাকে দেখা মাত্রই চিনে ফেলে আর খিলখিল করে হেসে বলে, আরে তুমি তো আমাদের বাড়ির পাশেই থাকো তাই না, তুমিও কি আমার মতো স্কুল পালাচ্ছ? সিদ্ধু আমতা আমতা করে ইতিউতি তাকাতে তাকাতে মাথা নেড়ে বলে, হ্যাঁ। ধরনী তখন তার হাত ধরে টেনে বলে, আরে ওদিকে কি দেখছো, চলো আমাকে সাহায্য করো, আমরা দুজনে একসাথে বাড়ি ফিরবো। সেই দিন থেকেই শুরু হলো তাদের এক অদ্ভুত যাত্রা। প্রতিদিন তারা একসাথে স্কুলে যায়, একসাথে ফেরে। সিদ্ধু শুধু তার চিরচেনা ঢঙ্গে মাথা নেড়ে হ্যাঁ আর না করে যায়, আর ধরনী পুরো পথ শুধু বকবক করে। ধরনী তাকে তার বাবার বলা কবুতরের গল্প, মানালির সেই প্রিয় জায়গা সবকিছুর কথা বলে দেয়। সিদ্ধু মন্ত্রমুগ্ধের মতো সেসব শুনতো আর নিজের মনের মণিকোঠায় গেঁথে রাখতো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন সিদ্ধু কেন ধরনীর বাবার বলা সেই গোপন কথাগুলো জানতো। এমনকি ছোটবেলায় ধরনীর সাথে যে কয়টা খেলা সে খেলতো, ইচ্ছা করেই সে সবসময় হারতো, যাতে ধরনীর মনে কোনো হারের কষ্ট না হয়। এরই মধ্যে একদিন ধরনীর জন্মদিন এলো। ধরনী সিদ্ধুকে খুব ঘটা করে ইনভাইট করলো, কিন্তু ওই যে মানুষের ভিড় আর হই হুল্লোড়, সিদ্ধু সেই ভয়ে পার্টিতে যাওয়ার সাহসই পেল না। পরের দিন স্কুলে ধরনী যখন রাগী মুখে সিদ্ধুর সামনে এসে দাঁড়ালো আর জিজ্ঞাসা করলো, তুমি কেন কালকে আসোনি, আমি তোমার জন্য কতক্ষণ ওয়েট করেছি জানো? সিদ্ধু তখন অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি জানি না আমার কি হয় ধরনী, আমি আসলে মানুষের ভিড় একদম সহ্য করতে পারি না, সবার সামনে গিয়ে দাঁড়াতে আমার খুব ভয় লাগে। ধরনী তখন রেগে গিয়ে সিদ্ধুকে সোজাসুজি বলে দেয়, তুমি আমার সাথে মিথ্যা বলছো সিদ্ধু, এমন আবার হয় নাকি? তুমি সবসময় আমার কাছে ইচ্ছা করে হেরে যাও, আমার কোনো কথার ঠিকঠাক উত্তর দাও না, শুধু হ্যাঁ আর না করো। তার উপর কাল আবার আমার জন্মদিনের পার্টিতে এলে না, আর এখন আজব সব বাহানা দিচ্ছ। তুমি ভীষণ বোরিং একটা ছেলে, আজ থেকে তুমি আর আমার সাথে কথা বলবে না। ধরনের এই কথাগুলো তীরের মতো সিদ্ধুর বুকে গিয়ে বেঁধে। সে খুবই কষ্ট পায়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। পরের দিন সিদ্ধু অনেক সাহস সঞ্চয় করে ধরনের কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা শোনে তাতে তার পৃথিবীটাই ওলটপালট হয়ে যায়। সে জানতে পারে ধরনীর বাবা ডিউটিরত অবস্থায় শহীদ হয়েছেন। এই শোক সইতে না পেরে ধরনীর মা তড়িঘড়ি করে ওই শহর ছেড়েই চলে যাচ্ছেন নিজের বাড়িতে। সিদ্ধু আর ধরনী একে অপরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, শেষ বিদায়টাও যেন না হওয়ার মতো। ধরনী অন্য শহরে গিয়ে সাধারণ বাচ্চাদের মতো বড় হতে থাকে, নতুন বন্ধু বানায় এবং ধীরে ধীরে শৈশবের ওই লাজক বন্ধুটার কথা প্রায় ভুলেই যায়। কিন্তু সিদ্ধু সেই ধরণীকে ভালোবেসেছিল। বড় হওয়া পর্যন্ত সে প্রতিটা মুহূর্ত শুধু ধরণীর কথাই ভেবেছে, সে তাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। বহু বছর পর যখন ইঞ্জিনিয়ারিং কলেজে সিদ্ধু হঠাৎ ধরণীকে দেখে ফেলে, সে এক পলকেই তাকে চিনে ফেলে। কিন্তু ধরণীর কাছে সিদ্ধু ছিল একদমই অচেনা। ধরণীর মাঝে মাঝে মনে হতো সে হয়তো এই ছেলেটাকে কোথাও দেখেছে, কিন্তু সিদ্ধুর সেই মুখচোরা স্বভাবের কারণে তাদের আর কথা হয়ে ওঠেনি। বর্তমান সময়ে ফিরে এসে মানালির সেই বরফ ভেজা সন্ধ্যায় ধরণী যখন সিদ্ধুর চোখের দিকে তাকালো, সে সিদ্ধুর এই দীর্ঘ বছরের নীরব সাধনা আর পবিত্র ভালোবাসাটা অনুভব করতে পারলো। ধরণী বুঝতে পারলো এই ছেলেটা তাকে ঠিক কত গভীরভাবে চায়। এরপর তারা দুজনে খুব সুন্দর সময় কাটায়, মানালির পাহাড় ঘুরে বেড়ায়। কিন্তু রাত যত গভীর হতে থাকে, সিদ্ধুর মনে এক অপরাধ বোধ বা গিল্টিনেস কাজ করতে থাকে। সে ভাবতে থাকে, ধরণীর ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, আমি নিজেকে ওর বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছি, যেটা সত্য নয়। এই অনুশোচনায় সিদ্ধু আবার চুপচাপ হয়ে যায়। এরপর তারা যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন ধরণীর ঘুম ভাঙে, তখন তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসে। তার মনে পড়ে যায় বিক্রমের সেই প্রতারণা আর পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার কথা। কিন্তু ঠিক যেমনটা ডাক্তার বলেছিলেন, গত 24 ঘন্টায় তার সাথে যা ঘটেছে, সিদ্ধুর সাথে তার কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো, সেটা পুরোপুরি সে ভুলে যায়। ধরণী খুবই চেষ্টা করে মনে করার যে পাহাড় থেকে পড়ার পর তাকে কে বাঁচালো, কিভাবে সে হাসপাতালে এলো, কিন্তু তার মাথায় কিচ্ছু আসে না। পরের দিন সকালে সিদ্ধু নিজের রুমে ফিরে আসে। ধরণীকে বিদায় জানিয়ে এলেও তার মনটা পড়ে থাকে সেই পুরনো স্মৃতিগুলোতে। সে তার চিরচেনা সেই টেপ রেকর্ডারটা বের করে এবং ছোটবেলার সেই প্রথম দেখা থেকে শুরু করে মানালিতে কাটানো গত 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত সবকিছু খুবই যত্ন করে রেকর্ড করে। সে তার অব্যক্ত কথাগুলো টেপের ফিতায় বন্দি করে নিজের সেলফ কালেকশনে সাজিয়ে রাখে। এরপর সে চিরতরের জন্য পুনা চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। অর্থাৎ মুভির শুরুতে আমরা যে দৃশ্যটা দেখেছিলাম, যেখানে সিদ্ধু তার ক্রাশের জন্য শেষ মেসেজ রেকর্ড করছিল, সেটা আসলে সে ধরণীকে পাঠানোর জন্য নয়, বরং নিজের স্মৃতির পাতায় বন্দি করে রাখার জন্য করছিল। সিদ্ধুর ব্যাগ গোছানো দেখে অভি পাগল হয়ে যায়। সে তাকে আটকানোর চেষ্টা করে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এখন পুনা কেন যাচ্ছিস? সিদ্ধু খুবই করুণ স্বরে উত্তর দেয়, অভি, আমি আমার জীবনের অর্ধেকটা সময় ধরণীর অপেক্ষায় কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন আর কিছু করার নেই। আমি যদি রোজ ওকে নিজের চোখের সামনে দেখি, তবে কোনোদিনও ওকে মন থেকে মুছে ফেলতে পারবো না, তাই আমাকে দূরে চলে যেতেই হবে। অভি তখন তাকে বোঝায় যে মেয়েটাকে তুই ছোটবেলা থেকে এখন পর্যন্ত নিজের মন থেকে সরাতে পারিসনি, পুনা গিয়েও তাকে তুই ভুলতে পারবি? তুই কোথাও যাস না, বিক্রম ওকে ধোকা দিয়েছে, কিন্তু তুই তো তেমন নস, তুই ওকে সত্যি বলে দে। আরতি দিদি সিদ্ধুকে বোঝাতে আসেন। তিনি বলেন, সিদ্ধু, ওকে তোর ভালোবাসার উপর বিশ্বাস করার সুযোগ তো দে, দেখবি ও ঠিকই বুঝবে। কিন্তু সিদ্ধু তার সিদ্ধান্তে অটল। সে বলে, আরতি দিদি, ও আমার সাথে কাটানো সময়গুলোতে যে ভালোবাসা অনুভব করেছে, সেটা ছিল এক মিথ্যার উপর দাঁড়িয়ে। আমি নিজেকে ওর বয়ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলাম, এমন মিথ্যার উপর ভিত্তি করে আমি ওর সামনে থাকতে পারবো না। আরতি দিদি তখন এক অমোঘ সত্য বলেন, শোন সিদ্ধু, আমরা যাকে ভালোবাসি তার খুশির জন্য যদি কোনো ছোটোখাটো কোনো মিথ্যাও বলতে হয়,
তবে তাতে কোনো পাপ হয় না। কিন্তু সিদ্ধু যেন আজ জেদ ধরেছে, সে তার ব্যাগ নিয়ে স্টেশনের দিকে রওনা হয়। ওদিকে মানালি থেকে ফেরার পর ধরনীর মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, সেই পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার পর আসলে কে তাকে বাঁচিয়েছে, হাসপাতালে কে তাকে আগলে রেখেছিল, সেই পাগলের মতো উত্তর খুঁজছিল। অবশেষে স্নেহা তাকে সবটা খুলে বলে। স্নেহা বলে, ধরনী, সেদিন তুই একা চলে যাওয়ার পর সিদ্ধু ছায়ার মতো তোর পিছু পিছু গিয়েছিল, শুধু তোর চিন্তায় ও নিজের জীবন বাজি রেখেছিল। স্নেহার কথা শুনে ধরনীর মাথায় যেন বজ্রপাত হয়। সে একে একে সব ঘটনা মেলাতে শুরু করে আর বুঝতে পারে যে তার বিপদের দিনে সেই রহস্যময় মানুষটা আর কেউ নয়, সিদ্ধু। ধরনী আর এক মুহূর্ত দেরি না করে সিদ্ধুর ফ্ল্যাটের দিকে ছুটতে শুরু করে। ঠিক মাঝ রাস্তায় তার দেখা হয় অভি আর আরতি দিদির সাথে। তারা দুজনে সিদ্ধুর সব সত্যি ধরণীকে জানানোর জন্যই তার কাছে যাচ্ছিল। অভি সাথে করে সিদ্ধুর সেই গোপন রেকর্ড করা ক্যাসেটটাও নিয়ে এসেছিল। ধরণীকে দেখা মাত্রই অভি সেই ক্যাসেটটা তার হাতে ধরিয়ে দেয়। ধরণী কাঁপা কাঁপা হাতে সেই রেকর্ডটা কানে ধরে প্লে বাটনটা চাপে। ক্যাসেট থেকে সিদ্ধুর সেই শান্ত আর আবেগ মাখা কণ্ঠস্বর ভেসে আসে। সিদ্ধু বলছিল, ধরনী, আমি জানি না তুমি কোনোদিন এই রেকর্ডটা শুনবে কি না, কিন্তু আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবেসেছি। তুমি যখন কাগজের নৌকা ভাসাতে তখন থেকেই আমার পৃথিবীটা তোমাকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছিল। আমি কোনোদিন তোমার সামনে এসে সাহস করে দাঁড়াতে পারিনি, কারণ আমার ভয় হতো তুমি আমাকে তোমার জীবন থেকে যদি সরিয়ে দাও। আমার প্রতিটা নীরবতা আর প্রতিটি লুকিয়ে দেখা শুধু তোমার জন্যই ছিল। রেকর্ডিংটা শুনতে শুনতে ধরনীর চোখের সামনে ছোটবেলার সেই লাজুক সিদ্ধুর ছবিটা একদম এবার স্পষ্ট হয়ে ওঠে। সে মুহূর্তের মধ্যে বুঝতে পারে গত 24 ঘন্টায় মানালিতে সে যাকে নিজের বয়ফ্রেন্ড ভেবেছিল সে আসলে তার জীবনের সেই হারিয়ে যাওয়া ধ্রুবতারা। ধরনী আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না। সে স্নেহার বাইকের পেছনে বসে পাগলের মতো বাস স্ট্যান্ডের দিকে ছুটতে থাকে, কারণ সে জানে সিদ্ধু পুনা চলে যাওয়ার বাসে ওঠার জন্য রওনা দিয়েছে। বাস স্ট্যান্ডে পৌঁছে ধরনী উন্মাদের মতো ভিড়ের মধ্যে সিদ্ধুকে খুঁজতে শুরু করে। এক বাস থেকে অন্য বাসে হন্যে হয়ে তার প্রিয় মানুষটাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও সিদ্ধুর দেখা মেলে না। কান্নায় ভেঙে পড়া ধরনী ভাবে, তবে কি আমি অনেক দেরি করে ফেললাম? ও কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? ও তো আমাকে একটাবার বলেওনি কখনো, অত আমাকে সুযোগই দেয়নি। ও সত্যটা কেন লুকিয়েছে আমার থেকে? ওই তো সেই ছোটবেলার বন্ধুটা আমার। কিন্তু ঠিক তখনই ধরনীর মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। সে বুঝতে পারে সিদ্ধু বাস স্ট্যান্ডে নেই। সে স্নেহার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, স্নেহা চলো, আমি জানি ও কোথায় আছে। ও বাস স্ট্যান্ডে নেই, ও আছে সেই সানসেট পয়েন্টে। ধরনী যখন পাহাড়ের ওপর সেই সূর্যাস্ত দেখার জায়গায় পৌঁছায়, সে দেখে সিদ্ধু একদম কিনারায় একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ধরনী ধীর পায়ে তার পেছন দিকে দাঁড়ায়। সিদ্ধু বুঝতে পারে কেউ এসেছে, কিন্তু আগের মতোই ঘাড় ঘুরিয়ে তাকাতে সাহস পায় না। ধরনী কম্পিত কণ্ঠে বলে, সিদ্ধু, আমি সব জেনে গেছি। মানালিতে তুমি আমার সাথে ছিলে, তুমি আমাকে বাঁচিয়েছিলে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুধু তুমি আমাকে ভালো রাখার জন্য বারবার নিজের হার স্বীকার করেছো। আমার খুশির জন্য তুমি কতবার যে মিথ্যা বলেছো তার কোনো হিসাব নেই। কিন্তু সিদ্ধু, এই অসীম ভালোবাসার কথা তুমি কেন আমার থেকে লুকিয়ে রাখলে? সিদ্ধু আগের মতোই চুপ করে থাকে, আর দু চোখ বেয়ে তখন তার জল ঝরছে। সে আজও ধরনের দিকে চোখে চোখ রাখিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। সে শুধু মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সিদ্ধুর এই অবস্থা দেখে ধরনী আরো কাছে এগিয়ে আসে। সে সিদ্ধুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুবই আবেগ দিয়ে বলে, আমি জানি সিদ্ধু, তুমি আমার চোখের দিকে তাকাতে পারো না, তোমার লজ্জা লাগে, কিন্তু আজ আমি তোমাকে একা ছেড়ে যাব না, কারণ আমি শুধু তোমার এই শান্ত চোখ দুটোর মধ্যে আমার পৃথিবী খুঁজে পাচ্ছি। সিদ্ধু, আমিও তোমাকে ভালোবাসি। ধরনীর মুখে এই প্রথমবার শব্দটা শুনে সিদ্ধু যেন এক অলৌকিক শক্তি পেয়ে যায়। সে তার সব জড়তা আর ভয় ঝেড়ে ফেলে ধীরে ধীরে মাথা তোলে এবং সোজাসুজি ধরনীর চোখের দিকে তাকায়। সিদ্ধু আর ধরনী একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন এই বন্ধন আর কোনোদিন ছিন্ন হওয়ার নয়। এভাবেই এক নীরব প্রেমিকের দীর্ঘ বছরের সাধনা পূর্ণতা পায়। আর এখানেই শেষ হয় সিদ্ধু আর ধরনীর এক হৃদয়স্পর্শী প্রেম কাহিনী। নীরব ভালোবাসা যে কতটা শক্তিশালী হতে পারে, সিদ্ধু তার প্রমাণ। মুভিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, কেন করছেন না? তো আজকের জন্য এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।